আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের ৩০ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সকাল ৯টা, সূর্যের সোনালি আলো মুখে পড়তেই পিট পিট করে তাকায় আনায়া। আবরার পাশে নেই, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে বিপত্তি বাঁধে, পড়বে কি? আবরার একটা টি শার্ট আর একটা ট্রাউজার নিয়ে হাঁটা দেয়। ১৫ মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। টি শার্ট হাঁটু সমান, ট্রাউজার কোমর, হাতে ধরে রেখেছে। আবরার খাবার নিয়ে রুমে ঢুকতে আনায়ার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট কামড়ে হাসছে। তোমাকে কাপড় দেয়নি মার্কো? আনায়া দুই পাশে মাথা নাড়ায়, জানায় অর্থ না। কার ফাটা জামা কাপড় রাখা আছে, খাবার খেয়ে তৈরি হয়ে নাও। আনায়া বলে, কোথায় যাবো আমরা? তোমাকে পাচার করতে। আসলেই পাচার করে দিবেন? কথাখানা ভেবে তুরত গতিতে আবরারে পানে তাকায়। আবরার আনায়ার দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে বাহিরে চলে আসে। মুখের অবস্থা গম্ভীর। আনায়া আবরারের হাব ভাব দেখে শুকনো ঢোক গিলে। পাতলা অধর দুইটা শুকিয়ে গিয়েছে, হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আনায়া ধপাস করে খাটের কোণে বসে পড়ে। খানিক সময় বসে ভাবছে, আসলেই কি আবরার পাচার করে দিবে? এই ৪ মাস কি বিন্দু পরিমাণ মায়াও জমেনি মনের ভেতর? একটা বিড়াল পুষলেও তো মানুষ তার জন্য মায়া হয়, আর আমি তো রক্ত মাংস করা একজন মানুষ। আসলেই রূপ ছাড়া নারী কারো কাছে মূল্য নেই। কথায় আছে না, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ, তাদের জন্য দুনিয়া কঠিন। কেউ তাদের মূল্য দেয় না। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? মা থেকে শুরু করে স্বামী, সবার কাছে অবহেলিত আমি। কিন্তু কাউকে কিছু বলতে পারি না। আমি না কারো প্রতি কোনো জানি কেন অভিযোগ করতে পারি না। আঙ্গুল তুলে বলতে পারি না, তোমার এই আচরণ আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না, আমার সাথে অমনভাবে কথা বলো না। যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর। কেমন যেন কাদামাটির মতো নরম থেকে যায়, অথচ উচিত ছিল শক্ত হওয়ার। জবাব দেওয়া দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতে না কয়েকবার ভেবে নেয়। কিন্তু আফসোস, পারি না। ওই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝো সোজা হয়ে দাঁড়াতে পারি না। ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকার যেটা পারি সেটা হলো নীরবে সব সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া, সাথে চোখের জলের ফোয়ারা। যাদের খুব সাবধানে আপন করার ক্ষমতা বিধাতা আমার নিপুণভাবে দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না। তার সামান্য একটু শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। তাই হয়তো মানুষ আমারে বারে বারে ভাঙতে পারে। কটু কথা বলতে দ্বিধায় পড়ে না, অবহেলা করলে খারাপ লাগে না। আবরার বলল, কি হলো, এখনো তৈরি হনু যে? আবরারের কণ্ঠ ধ্যান ভাঙে আনায়ার। ছল ছল চোখে তাকায় আবরারের পানে। আবরারের লিপিবদ্ধ চাহনি। আনায়া দৃঢ় পায়ে আবরারের সামনে দাঁড়ায়, আবরার চোখে চোখে। আবরার আনার চাহনি ইগনোর করে আনার বক্ষে কিছু দৃষ্টি রাখে। আবরারের শার্ট পরায়, আর সামনে দুইটা বোতাম খোলা রাখা, জায়গাটা উন্মুক্ত হয়ে আছে। আবরার সেই দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আনায় আবরার তাকানো বোতাম দুইটা লাগিয়ে দেয়। এইবার আবরার আনার চোখে চোখ রেখে ভ্রু নাচায়। আনায় ফুস করে শ্বাস ফেলে আবরারের দিকে দৃষ্টি রাখে, ভাঙা গলায় মৃদু সুরে বলে, আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমাকে একটু ভালোবেসে আগলে রাখা যায় না? আবরার মুখটা গম্ভীর করে ফেলে। আনায়ার কথা তার বুকে বরাবর লেগেছে। মেয়েটা ছলছল চোখে তার দিকে আপন সত্তাকে নাড়িয়ে দেওয়া। মজার ছলে বলা কথাগুলো কি মেয়েটা বেশি ভয় পেয়েছে? আবরার মুখ ফুটে কিছু বলেনি, গম্ভীর মুখে তাকিয়ে আছে, হাত দুটো পকেটে। বাবার আদর পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। কোনোদিন মা আদর করেনি, ডাকেনি, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। 9 বছরে বিয়ে হয়েছিল, কোনোদিন সেই মানুষটা ভালোবেসে দুটো কথা বলেনি, কোনোদিন যত্ন করেনি। স্পর্শ করেছে বহুবার, সেই স্পর্শ শুধুই ছিল চাহিদা। আমাকে কি একটু মায়া করা যায় না? একটু ভালোবাসা যায় না? আমি তো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসাই চেয়েছি। খুব বড় কিছু চেয়েছি কি? আনায়ার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা, প্রতিটি শব্দ তার বুকে তীরের মতো বিঁধে যাচ্ছে। চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুইটা রক্তাক্ত। ভালোবাসা প্রকাশ করায় বরাবরই ব্যর্থ সে। যদি মনের ভিতর গড়ে তোলা ভালোবাসা প্রকাশ করতে পারত, তাহলে আজ এতগুলো কথা শুনতে হতো না। বুকের বাঁ পাশটায় চেপে ধরে আবরার আনার দিকে দৃষ্টি রেখে নরম সুরে বলে, কাপড় চেঞ্জ করে নাও, নয়তো এভাবে নিয়ে চলে যাব। আনায়া বলে, বিক্রি করে দিতে এতই মরিয়া হয়ে উঠেছেন? যা ভেবেছিল তাই এই আত্মাগুল মানুষটা বিশ্বাসী করে নিয়েছে। আবরারের বিড়বিড় করে কথাগুলো আনায়ার কান অব্দি পৌঁছায় না। আবরার সোজা আনার হাত ধরে নিচে নামতে নামতে টেক্সট করে 5 জনকে, রাতুল, ইয়ামিন, অমি, সুহান, মার্কো। আগামী 3 ঘন্টা বেডরুম থেকে বের হবি না। আমার কথার অবাধ্য হলে প্রত্যেকটারে ইন্নানিল্লাহ হয়ে যাবে। মার্কো, ডেরায় যত ছেলে আছে সবাইকে বাইরে যেতে বলো। আগামী 2 ঘন্টার জন্য সবাইকে ছুটি দিয়ে তুমিও রুমে চলে যেসো। রুম থেকে বের হওয়ার মতো দুঃসাহস দেখিও না। আবরার মেসেজগুলো টাইপ করে এগোই। আবরার থেট শুনে আর বাহিরে বের হওয়া সাহস করিনি। 5টা লুতুপুতু খেয়ে বসে পড়ে। 3 ঘন্টা সময় কাটাতে হবে তো, নয়তো রাতুল আর আমি দুষ্টু মনটা খালি এদিক ছুটিক ছুটে। আনায়াকে পাচা কুলে তুলে নেয় আবরার। আনায়া হাজার কিল ঘুষি দিলেও মানুষটা থেকে ছাড়া পায়নি, তাই হার মেনে কুলে ঝাপটি মেরে বসে আছে। আবরার বাসা থেকে বেরিয়ে পড়ে।
বড় বড় পা ফেলে বাসার বাগান থেকে কিছুটা দূরে বড় বিদেশি সুপারি গাছের ঝোপ সেই দিকে এগোয় আবরার। আনায়া ভুকুসকে ফেলে এই জায়গা থেকে ওই দিক সে বের হয়েছে। আবরার আনায়াকে কুল থেকে নামিয়ে হাতে ধরে সুড়ঙ্গপথের দিকে এগোয়। চারপাশে অন্ধকার, মানুষের পচা গন্ধে গা গুলিয়ে আসে আনায়ার। বা হাত দিয়ে উড়না চেপে ধরে নাকে আবরার দিয়ে পায়ে এগোয়, তার পিছু পিছু আনায়াও এগোচ্ছে, তার ভয় পাচ্ছে, বুক ধরপড় করছে। এখানে মেরে রেখে যাবে না তো আবরার? ভয়ে পিছন থেকে আবরারের শার্ট খামচে ধরে আবরার বড় বড় পা ফেলে 3টা রুম বেরিয়ে সামনে এগোয়। পিছনে যতগুলো রুম ফেলে এসেছে সবগুলো রুমের ভিতর মেয়েগুলো বন্দী রয়েছে, প্রতিটা মেয়ে প্রাপ্তবয়স্ক। আনায়া আহত দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মেয়েগুলোর মুখে কোনো ভয়ের কোনো ছাপ নেই, দেখতে মনে হচ্ছে হাসি খুশি। আনায়ার দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায়। আবরার একটা কক্ষে নিয়ে আসে আনায়াকে, একটা চেয়ার এগিয়ে দেয় আবরার বসার জন্য। আনায়া কাঁপা কাঁপা শরীর নিয়ে বসে পড়ে চেয়ারে, আশপাশ পরিবেশ দেখছে সে। 5 মিনিট পরে 1-2 জন পালোয়ান মহিলা একটা মেয়েকে ধরে নিয়ে আসে। আনায়া পিছন থেকে দৃষ্টি সরিয়ে সামনে মেয়েটার দিকে তাকাতেই চোখ দুটা বড় বড় করে ফেলে। জিয়া! আবরার মহিলা দুটোকে ইশারা করে মুখ খুলতে। আবরারের ইশারা পেয়ে মুখে পানি ঢেলে দেয়, মুহূর্তে চোট ফুটে উঠে জিয়া। আবরার গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, জিয়া শোনা, ভালোই ভালোই বলে দাও আমার বউকে কেন কিডন্যাপ করেছ? জিয়া কটমট করে তেজি কণ্ঠে বলে ওঠে, আমার বাবার ব্যবসার 12টা বাজিয়ে সকল মেয়েকে তুমি উদ্ধার করে নিয়ে এসেছ, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছ, এই মেয়েটার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছ, তাই আমি ভেবেছি এই মেয়েকে পাচার করে দিব। আমার বাবার ব্যবসা 200 কোটি ক্ষতি হয়েছে, সেই ক্ষতি বিক্রি করে পুষিয়ে নিব, কিন্তু তার আগেই তোমার লোক ধরে ফেলেছে, আর আমি চেয়েছি তোমার বউকে তোমাকে ভুল বুঝে চলে যাক। জিয়া একদমে কথাগুলো বলে থামে। আনায়া অবাক চোখে তাকিয়ে আছে। আবরারকে সে ভুল বুঝেছে, কত বড় ভুল, সে তো চলে যেতে চেয়েছিল। আবরার জিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, আমি বিবাহিত তুমি জানতে, তারপরও একটা বিবাহিত ছেলের দিকে ফিলিং যে তোমার দিয়ে আসে সেটা থেতলে দাও সুফিয়া। আর রইল তোর বাপের ব্যবসার কথা, ব্যবসা খেয়েছি, এখন তোর বাপকে কি করি দেখ। আবরার আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে চলে আসতে নিলে আনায়া দাঁড়িয়ে পড়ে। মেয়েগুলোর সাথে একটু কথা বলবে। কেন, ওরা এখানে বন্দি? আবরার বাধা দেয়নি, সে বড় বড় পা ফেলে সামনে এসে দাঁড়ায়। আনা পিছনে দাঁড়িয়ে আছে আর মেয়েগুলোকে প্রশ্ন করছে এখানে বন্দি কেন? কাজের খোঁজে সৌদি আরব গিয়েছিলাম, দালালে বলেছে বাসায় কাজ দেবে, কিন্তু এখানে এনে বন্দি করে রেখেছে। প্রতিদিন 10 থেকে 12 জন লোক রুমে পাঠাতো। সৌদির শেখ হামজা, উনি প্রতিদিন অনেক ছেলে পুরুষ নিয়ে আসতো আর শারীরিক নির্যাতন করত। এক কথায় যেটাকে বলে পতিতালয়ে চাকরি দিয়েছিল আমাদের। আর এই নরক থেকে ভাই আমাদের বাঁচিয়ে এনেছে, এখানে রেখেছেন, সামনের সপ্তাহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে। মেয়েদের মুখে কথা শুনে আনার চোখে পানি চিকমিক করছে। তার ফেরেস্তার মতো স্বামীকে কি ভেবেছে? কিভাবে মাপ চাইবে সে? মাপ চাওয়ার মতো কোনো কি মুখ আছে তার? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পটি ছোট করে দিতেছে, আর বেশি পাঠ না দেওয়ার কারণ হচ্ছে এই গল্প যে লেখিকা আছে সেই লেখিকা এখন একটু ব্যস্ত, আর গল্পটি হয়তো তাড়াতাড়ি শেষ করে দেব। নতুন আরেকটি গল্প দিয়েছি, তো সেটা দেখবেন। ধন্যবাদ।